আমাকে ভোট দেখ বা না দেখ, আমার জেলা আমার রাজ্যের মানুষ কোথাও বিপদে পড়লে বা আমি যদি জানতে পারি তাহলে নিশ্চয়ই তার পাশে দাঁড়ানো উচিত বলে মনে করি। সেই সময় আমি দাবি করেছিলাম পরিযায়ী শ্রমিকদের আইডেন্টিটি কার্ড দিয়ে দাও তাদেরকে, পশ্চিমবঙ্গ সরকার করেনি। যেখানে বিপদে পড়েছে সেখানে কিন্তু যাবে না, কলকাতা বসে নাটক টাটক করবে, কুমিরের কান্না কাটবে, তাহলে ভোটটা পেতে হবে। মসজিদ বাবরি মসজিদ যখন হবে লক্ষ লক্ষ মানুষ সেখানে যাবে। মসজিদ দেখতে যাবা বা মসজিদে দান করা মানে ভোটার হয়ে যাওয়া নয়। কোথায় তারকা মরক, আমি তারকা নই। আমার জেলায় 22টা আসন আছে, তারপরে কোথায় যাব, সময় পাবো না। যে হিন্দু আর মুসলমানের বিভাজনের রাজনীতিতে আমি সেদিনকে হেরেছিলাম। এটা আমি তো এই জন্যই বিচলিত যে রেশায়ের জন্যে তারা দুশ্চিন্তায় আছে, তারা অকারণে তাদের কোনো দোষ না করে তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হতে চলেছে। মানুষের নাম সুনিশ্চিতভাবে নির্বাচন তালিকায় উঠবে ততদিন ভোট বন্ধ থাক। ক্যাসেট তৈরি করে বাজারে, দোকানে, চায়ের দোকানে, গাছে ক্যাসেট বাজিয়ে ভোট করেছিলাম, জিতেছিলাম। এই তো 96 সাল যখন নবগ্রামের বুকে আমার জয় প্রায় নিশ্চিত হয়ে গেছিল, সেই দিন নির্বাচনের দিন আমাকে প্রায় মেরেই দেওয়া হয়েছিল। আবার সেই বিধানসভা, এটা নস্টালজিয়া নাকি আপনার অধীর চৌধুরীর নস্টালজিয়া কি আছে? হারলে কি করবে, কি আর করবো, বাদাম বিক্রি করবে, কি করবে। সংবাদ প্রতিদিন.in এর সঙ্গে আজকে যিনি অতিথি হিসেবে এসেছেন তাকে আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তাকে কেউ বলেন বহরমপুরের রবিনহুড। তিনি দীর্ঘদিনের 5 বারের কংগ্রেস সাংসদ, দীর্ঘদিনের প্রদেশ কংগ্রেস সভাপতি, এমনকি লোকসভার কংগ্রেস দলনেতাও ছিলেন তিনি অধীর রঞ্জন চৌধুরী। অধীরদা, সংবাদ প্রতিদিন.in আপনাকে স্বাগত। দাদা, প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব সেটা হচ্ছে 2 বছর আগে গত শেষ লোকসভা নির্বাচনের সময় আপনি একটা কথা বলেছিলেন, যেই কথাটা তুমুল চর্চা হয়েছিল। আপনি বলেছিলেন যদি আপনি হেরে যান তাহলে আপনি বাদাম বেচবেন। এটা কি বহরমপুরবাসীর প্রতি আপনার অতিরিক্ত আস্থা, অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে এই কথা? রাজনীতিতে কখনো কখনো সাংবাদিকদের মজা করে বলতে হয়, সেসব কথা কোনো, এগুলোকে এইভাবে ধরলে তাহলে তো কথা বলাই মুশকিল। আমরা বাজারে চলতে ফিরতে কত রকম কথা বলি। কেউ যাতে হারলে কি করবে, কি আর করবো, বাদাম বিক্রি করবে, কি করবে, কিছুটা বলতে হবে তো। তার মানে কি ওটাই মানুষের জীবনে আমরা হিউম্যান বিইং, আমাদের চলাফেরার মধ্যে কত রকমের কথা থাকে। আপনি দেখবেন কোনো অনৈতিক কথা বলছে কিনা, কোনো কিছু অপরাধমূলক কথা বলছে কিনা, বাকি চলতে ফিরতে মজা আনন্দ, এগুলো তো আমাদের জীবনের অঙ্গ। বাঙালি সমাজ এগুলো করেই বড় হয়েছে। দাদা, 1991 সালে প্রথমবার আপনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেবার না হলেও তার পরের বার 1996 সাল আপনি নবগ্রাম থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। আজকের প্রজন্ম যেটা জানে না, সেইবারে আপনি কিন্তু আপনার এলাকায় প্রচারটুকুও করতে পারেন। একটু যদি এই নতুন প্রজন্ম যারা, তাদেরকে সেই আপনার 91 সালের প্রথম আমি নবগ্রামে দাঁড়িয়েছিলাম। আমি মাত্র 10 দিন ভোটের প্রচারের সুযোগ পেয়েছিলাম। প্রচারও করেছিলাম মাত্র 10 দিন 11 দিন। নির্বাচনের দিন যখন নবগ্রামের বুকে আমার জয় প্রায় নিশ্চিত হয়ে গেছিল, সেই দিন নির্বাচনের দিন আমাকে প্রায় মেরেই দেওয়া হয়েছিল। পুলিশ মোতায়েন করে, মস্তান মোতায়েন করে সেদিনের সরকার নবগ্রামের বাগড়াপাড়া বুথে আমাকে মেরেই দিয়েছিল প্রায়। এবং সেদিন তো আজকের মতন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো ছিল না। আমাকে যখন বুথের মধ্যে তারা ঘিরে ফেলে, গোটা বুথে আগুন লাগিয়ে দেয়, তখন সবাই বুঝে গেছিল যে আমি মারা যাচ্ছি। সেই কথাটা অগ্নিস্ফুলিকের মতো গোটা নবগ্রামে ছড়িয়ে পড়ে এবং আমাদের কর্মীরা হতাশ হয়ে কাঁদতে কাঁদতে সব বুথ থেকে বেরিয়ে পড়ে। গোটা নবগ্রাম জুড়ে নির্বাচনী কারচুপি হয়। মাত্র 1300 ভোটে আমি হারি। তারপর একটা মামলায় আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়। 5 বছর আমি গোপন জীবনযাপন করতে বাধ্য হয়ে আত্মগোপন করে থাকি, যাকে বলে অ্যাবসকন্ডিং লাইফ। তারপরে নির্বাচনের দ্বারাই আমি এখানে না এসে, উপস্থিত না হয়ে বাইরে থেকে আমি নমিনেশন ফাইল করেছিলাম ইন অ্যাবসেন্সিয়া একটা আইনের মাধ্যমে, দিয়ে এখানে দাঁড়িয়েছিলাম। প্রচার করা কোনো কিছু ছিল না তখন। ক্যাসেট তৈরি করে বাজারে, দোকানে, চায়ের দোকানে, গাছে ক্যাসেট বাজিয়ে ভোট করেছিলাম, জিতেছিলাম। এই তো 96 সাল। তারপরে 99 সালে কংগ্রেস পার্টি আমাকে বলল লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। বহরমপুর লোকসভায় তখন কংগ্রেস 1,98,000 ভোটে হেরে আমাকে বললো এখানে তোমাকে দাঁড়াতে হবে। আমরা 6 মাস মাত্র সময় পেয়েছিলাম। 7টা বিধানসভা, একটা তার মধ্যে বর্ধমানে।
কোনো কংগ্রেসের কোনো সংগঠন নেই, কিছু নেই। আর বর্ধমানে তো কংগ্রেসের মানে কোনো অস্তিত্বই ছিল না। সে অবস্থায় 6 মাসের ব্যবধানে 1,98,000 ভোটে যে ব্যবধান ছিল সেটাকে মেকআপ করে আমি 96,000 ভোটে জিতেছিলাম। এই তখন থেকে এমপি 2024 পর্যন্ত এমপি, 2024-এ হেরেছি। আবার পার্টি বলল হেরেছে তো কী হয়েছে, চলো বিধানসভায় আবার লড়তে হবে, লড়ছি। আমার এই গত 2024-এই বহরমপুরে লড়েছি, অতএব এখানকার বিধানসভা লোকসভা সবই আমার সঙ্গে পরিচিত কিছু নয়, সব জায়গাতে আমি লড়েছি। কখনো লোকসভার এমপি আসনে মানে লোকসভার আসনে, কখনো বিধানসভার আসনে। আমি কোনদিন বহরমপুর থেকে বিধানসভা আসনে লড়িনি, বিধানসভা আসনে লড়েছিলাম নবগ্রাম থেকে, এবার আমি বিধানসভা আসনে বহরমপুর থেকে লড়ছি। না, এই যে আপনি আপনার এই গল্পটা বললেন, তাতে একটা সরল পাটিগণিত, প্রায় 2 লাখ ভোটে হেরেছিলেন, আবার প্রায় 1 লাখ ভোটের মার্জিন নিয়েছিলেন। বাম জমানা 3 লাখের মানে পাটিগণিত বলে আপনি 3 লাখ মার্জিন কভার করেছেন। কতটা টাফ ছিল, কতটা খুবই টাফ ছিল। আমি তো জানি হারবো, পার্টি বলেছে তাই লড়তে গেছিলাম, চরম টাফ ছিল। তাও পেরেছিলাম, চরম টাফ ছিল। তারপর থেকে পাঁচবার আপনি সাংসদ, 25 বছরের আপনার সংসদীয় জীবন, 2019 থেকে 24 আপনি লোকসভায় কংগ্রেস দলনেতা। সংখ্যার খালি হিসেবের অনুযায়ী বিরোধী দলনেতা তকমা পাননি, কিন্তু তাও আপনি বকলম তাই ছিলেন, পিএসসি সামলেছেন। সেখান থেকে এই আবার যে গ্রাসরুটে আপনি ফিরলেন, এই গোটা এই যে আবার সেই বিধানসভা, এটা নস্টালজিয়া নাকি আপনার অধীর চৌধুরীর নস্টালজিয়া কি আছে? আমরা সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করি, তাই পার্টি বলেছে যে সংসদ রাজনীতিতে থাকো, তাই থাকছে। বহরমপুর থেকে দাঁড়ানো মানে এটা না যে আর কোথাও দাঁড়াতে পারবো না কোনোদিন, এখানেই বিধানসভা, এখানেই লোকসভা, এইভাবেই আমরা তো এই করেই চলছে। তাই নির্বাচন যখন পার্টি বলল তখন বললাম দাঁড়াই চলো। আমার তো কোনো বিদেশে যাচ্ছি না, আমি অপরিচিত জায়গাতেও যাচ্ছি না, এটা আমার নিজেরই চেনা জানা জায়গা। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা এই গত 2 দিন ধরে কিছু স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম, আমরা জানতে চাইছিলাম যে কি হতে পারে রেজাল্ট। কেউ বললেন ও তৃণমূল জিতবে। পরবর্তীকালে যখন আমরা প্রশ্ন করলাম অধীরদা তো দাঁড়াচ্ছেন, ও অধীরদা, তাহলে অধীরদা জিতবে। মানে বহরমপুরবাসীর কাছে আপনি যেমন ছিলেন তেমনই আছেন, কিন্তু গতবারের যে প্রত্যাখ্যাত হতে হলো, তারপরে আপনাকে অনেক জায়গাতে আক্ষেপ করতে, কষ্ট পেতে দেখা গিয়েছে, শোনা গিয়েছে যে এখানকার যে হিন্দুরা তারা কিছু কথায় বাহিত হয়ে গেলেন, তারা আপনাকে বিশ্বাস করতে পারলেন না। সাময়িক দেখুন, এখানকার হিন্দু বলতে কি বহরমপুর লোকসভা এটা হয়েছিল, শুধু বহরমপুর লোকসভা না, সারা মুর্শিদাবাদেই হয়েছিল। মমতা ব্যানার্জির চালাকিতে, মমতা ব্যানার্জির একটা অশুভ ভাবনার পরিণাম হয়েছিল এটা। আমাকে ভোটে হারানোর জন্য মমতা ব্যানার্জি ছিল দৃঢ় প্রতিজ্ঞ। তাই ভোট চলাকালীন যখন নির্বাচনের প্রচার চলছে, বহরমপুর লোকসভার অধীনে শক্তিপুর এলাকা একটা, সেখানে লাগিয়ে দিল, রামনবমীর দিন লাগিয়ে দিল 2024-এ লাগিয়ে তো দিলই। সেই থামানোর জন্য যা করার আমি করলাম, আমি তো বসে থাকার লোক না, থামিয়েছি। তারপরে দেখলো যে তো থেমে গেল, তাহলে তো হিন্দু মুসলমানের বিভাজন সম্ভব না। তখন মমতা ব্যানার্জি তার নিজের দলের বিধায়ক হুমায়ুন কবিরকে ব্যবহার করে তাকে দিয়ে বলানো করালো যে মুর্শিদাবাদে 70 ভাগ মুসলমান, 30 ভাগ হিন্দু। মুসলমান যদি মনে করে সব হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে। সেই তার দলের বিধায়ক তার বক্তব্যটাকে ক্যাসেট করে এবার ভিডিও করে হিন্দু গ্রামে গ্রামে কোনায় 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 পৌঁছে দেওয়া হলো সারা জেলা জুড়ে। এবং হিন্দু থেকে বলা হলো হিন্দুরা এক হও, আর উপায় নাই, মুসলমানদের হাত থেকে বাঁচতে চলে। সেটা কি হিন্দুরা করলো? না, মমতা ব্যানার্জির নিজের দল করলো। মমতা ব্যানার্জি নিজে চাইলো তার দলের মাধ্যমে যে হিন্দু ভোট যেটা আমাকে দেয় সেটা বিজেপিতে চলে যাক, কারণ সে মুসলমান প্রার্থী দাঁড় করিয়েছে। তার হিসাব হলো মুসলমান প্রার্থী তো মুসলমান ভোট পাবেই, হিন্দু ভোটারটা যেন বিজেপির পকেটে চলে যায়। তার জন্য 2019-এ যেখানে বিজেপি এখানে 1,40,042 ভোট পেয়েছিল, সেটা বেড়ে 4 লাখ হয়ে গেল। আমি হেরে গেলাম। এটা চালাকিটা এই জায়গাটাই। এখন মানুষ কখনো মনে করে এটা ঠিক, কখনো মনে করে সেটা বেঠিক। আমি তো মানুষের বিচার বুদ্ধির উপরে হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু সেদিন যেটা হয়েছিল সেটা হচ্ছে এই যে হিন্দু আর মুসলমানের বিভাজনের রাজনীতিতে আমি সেদিনকে হেরেছিলাম। এটা বহরমপুরবাসী, বহরমপুর মানে কি, আমি বহরমপুর লোকসভাবাসী, মুর্শিদাবাদবাসী এবং সারা বাংলা জুড়ে এটা প্রতিষ্ঠিত সত্য। কারণ তার দলের বিধায়ক চেয়ে নিজে বলছে যে মমতা ব্যানার্জি আমাকে বললো অধীর তো জিতে যাচ্ছে, তো অধীরকে হারাতে গেলে দাঙ্গা লাগাতে হবে, অধীরকে হারাতে গেলে হিন্দু মুসলমান ভাগাভাগি করতে হবে। এই হচ্ছে মমতা ব্যানার্জির চরিত্র।
পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি কিন্তু একজন সব থেকে বড় সাম্প্রদায়িক নেত্রী, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। মানুষ আজ না হয় কাল বুঝবে। আমরা বিজেপি পার্টির সাম্প্রদায়িক দল সবাই জানে, তার মধ্যে নতুনত্ব কিছু নেই, কিন্তু মমতা ব্যানার্জি যে ঢপের কীর্তন করে, যে চালাকিগুলো করে মানুষের কাছে, সেটা তার মুখোশ। মমতা ব্যানার্জি প্রকৃতত্বে একজন সাম্প্রদায়িক নেত্রী। আপনি তো একটা মারাত্মক অভিযোগ আনলেন দাদা, যে তৃণমূল এবং বিজেপি সম্মুখ সমর সবাই মানে দেখে ভাবে, আপনি বলছেন যে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসই আপনার হিন্দু ভোটটা শিফট করে বিজেপি। হ্যাঁ, করেছেন তো, সবাই জানে এটা। তার দলের বিধায়ক স্বীকার করছে, আমি আর কেন বলতে যাব? তার দলের বিধায়ক সে বলছে মমতা ব্যানার্জি সেটাকে কন্ডেম করেনি, মমতা ব্যানার্জি সেটাকে নিন্দা করেনি। যেদিনকে দাঙ্গা লেগেছিল সেদিনও নিন্দা করেনি, যেদিনকে তার দলের বিধায়ক বলেছিল সেদিনও নিন্দা করেনি, আজও নিন্দা করছে না। সব থেকে বড় অপরাধী মমতা ব্যানার্জি নিজে। 2024 সালের রেজাল্টের সেই প্রাথমিক একটা মন খারাপ ধাক্কা সামলিয়ে তার কয়েকদিনের মধ্যে আবার আপনাকে আমরা চেনা ফর্মে দেখতে পাই। বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকদেরকে যখন সমস্যা, সেটা উত্তরপ্রদেশ থেকে শুরু করে উড়িষ্যা, সব জায়গায় আপনার প্রত্যক্ষ অবদান দেখা গিয়েছে। আপনি নিজে ছুটে গিয়েছেন এবং কাদের কাছে গিয়েছেন? যারা সেই স্থানীয় লোকেরা, যারা আপনার লোক বলে পরিচিত, তাদের কাছে। সেই স্থানীয়দের নিয়ে এবারে আপনি কতটা আত্মবিশ্বাসী? দেখুন, আমি স্থানীয় লোকের জন্য না, আমি বাংলার লোকের জন্য করি। যখন কোভিড হয়েছিল তখন তো সব বন্ধ ছিল, আমি বহরমপুর আসতে পারিনি, মুর্শিদাবাদে আসতে পারিনি। দিল্লিতে বসে বসে আমি হাজার হাজার মানুষকে খাবারের ব্যবস্থা করেছি। বাস করে দিয়েছেন আসার জন্য? বাস করে দিয়েছি, ট্রেন করে দিয়েছি। কোভিডের সময় ট্রেন ঢুকতে দিচ্ছিল না মমতা ব্যানার্জি, আমি ট্রেন ব্যবস্থা করেছিলাম যাতে কেরল থেকে, বোম্বে থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে লোক আসতে পারে, ফিরে আসতে পারে। এখানকার ছাত্রছাত্রীরা সব রাজস্থানে আটকে গেছিল, বাসে করে পাঠিয়েছিলাম। আর এখানকার তৃণমূলের কী করলো, সরকারি চাল নিয়ে বাড়ি বাড়ি দিয়ে বললো আমরা চালটা দিচ্ছি। অদিচ্ছদি কিছু করেনি, আমরা সবকে সাহায্য করলাম। সরকারি চাল, কেন্দ্রের পাঠানো সরকারি চাল, সেটা বাড়ি বাড়ি বন্টন করেছে তৃণমূলের নেতারা, কারণ রেশনটা তাদের হাতে, সরকার তাদের হাতে। অদিচ্ছদি কিছু করেনি, তারা করলো, প্রমাণ করার চেষ্টা করলো। দেখুন, আমি যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমার জেলা, আমার রাজ্যের মানুষ কোথাও বিপদে পড়লে যদি আমার কাছে কোনো খবর আসে বা কারো খবর দেয়, আমি আপ্রাণ চেষ্টা করি করব। তাতে কি আমাকে ভোট দিল, কে ভোট দিল না, আমার কিচ্ছু যায় আসে না। কে আমার পক্ষে, কে আমার বিপক্ষে, কিচ্ছু যায় আসে না। কারণ আমি যখন ভোটে দাঁড়াই তখন কি বলি, যে আপনাদের আমি সেবা করার জন্য, আপনাদের মদত করার জন্য, আমার ক্ষমতা অনুযায়ী আপনাদের পাশে থাকার জন্য আমি ভোটে লড়ছি। তখন তো বলি না যে আমাকে ভোট না দিলে আপনাদের জন্য কিছু করব না। তাই পরেও আমি সেটা বলতে পারবো না। কে আমাকে ভোট দেখ বা না দেখ, মানুষের কোনো প্রয়োজন যদি পড়ে, আমাকে যদি কেউ বলে বা আমি যদি জানতে পারি, তাহলে নিশ্চয় তার পাশে দাঁড়ানো উচিত বলে মনে করি। এটা আমার রাজনৈতিক কর্তব্য, সেটা করার চেষ্টা করি। তাই পানিপথে ছুটে যাই। পানিপথে মুর্শিদাবাদের লেবার ছিল না, বহরমপুরের লেবার ছিল না, সেখানে লেবার ছিল সব দিনাজপুরের, চাকুলিয়া, গোয়ালপুকুরে সব লেবার ছিল, উর্দুভাষী লেবার সব, তাদেরকে রক্ষা করেছি। সম্বলপুরে গেছি, সেখানে সারা পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকার লেবার ছিল। আমি যেখানে যা দেখেছি, যখন যা মনে হয়েছে আমার করা উচিত, মানুষের বিপদে দাঁড়িয়েছি। মূলত বিজেপি শাসিত অঞ্চলে বা পরিযায়ী শ্রমিকদেরকেও সমস্যায় পড়তে হচ্ছে। আপনার জেলাতেও প্রচুর পরিযায়ী শ্রমিক রয়েছে, তারা এই আপনার ইলেকশনে কতটা ফ্যাক্টর? দেখুন, পরিযায়ী শ্রমিকরা যে কোনো মানুষই ভোটে তাদের মতামত ব্যক্ত করবে। আমি আবার বলছি, পরিযায়ী শ্রমিকদেরকে তো মমতা ব্যানার্জি কখনো দেখেনি, এটা তো ঘটনা। পরিযায়ী শ্রমিকদের ভালো মন্দ নিয়ে মমতা ব্যানার্জি চিন্তা কখনো করেনি। পরিযায়ী শ্রমিকের সমস্যা আজ থেকে নয়, যখন কোভিড হয়েছিল তখনও পরিযায়ী শ্রমিকের এই বিপদই হয়েছিল। সেই সময় আমি দাবি করেছিলাম পরিযায়ী শ্রমিকদের দেখভালের জন্য, তাদের ওয়েলফেয়ারের জন্য পশ্চিমবঙ্গ সরকারের উচিত একটা মন্ত্রক গঠন করা, যাতে আইডেন্টিটি কার্ড দিয়ে দাও তাদেরকে, আইডেন্টিটি কার্ড দিয়ে দাও, মন্ত্রক গঠন করো, বিপদ আপদে দেখো। পশ্চিমবঙ্গ সরকার করেনি। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য বিন্দুমাত্র কোনোদিন চিন্তা করেনি, আজও করে না। কিন্তু কাঁদবে, চোখে জল পড়বে না, কাঁদবে। কলকাতায় বসে কাঁদবে, যেখানে বিপদে পড়েছে সেখানে কিন্তু যাবে না। কলকাতায় বসে নাটক করবে, কুমিরের কান্না কাটবে, কারণ ভোটটা পেতে হবে। সেটা হচ্ছে আপনার গোটা রাজ্য জুড়েই আপনার একটা ফ্যান ফলোয়িং আছে, সেটা আপনার দলের মধ্যে হোক, সাধারণ মানুষের মধ্যে হোক। যেটা জানতে চাইবো আপনার থেকে, সেটা হচ্ছে আপনাকে কি এবারের নির্বাচনে তারকা প্রচারক হিসেবে দেখা যাবে, নাকি শুধু আপনি? না, আমি তো এখানে সময় পাবো না। কোথায় তারকা মারক, আমি তারকা নই। আমি এখানে দাঁড়িয়েছি, আমাকে তো এখানেই ঘুরতে হবে। আমার জেলায় 22টা আসন আছে, তারপরে কোথায় যাব, সময় পাবো না। আপনার জেলার যে 22টা আসন, সেখানেও আপনার মতামতের ওপরে গিয়েও প্রদেশ নেতৃত্ব আরো কিছু মতামত দিচ্ছে। অনেকে এরকম কথাও বলছেন যে অধীর চৌধুরী যে মহিরুহ, সেই মহিরুহের তলায় মানে চাপা পড়ে যেতে পারে বলে প্রদেশ নেতৃত্বের অনেকের ভয়। হতে পারে, কার কি হয় আমি এসব মন্তব্য করতে পারবো না।
যেগুলো আমি এইসব মন্তব্য করতে রাজি না, কারণ আমি ওই ধরনের রাজনীতি তো করি না। কোথাকার কে মহিলা চাপা পড়ছে কি পড়ছে না, আমি পার্টির গায়ে ভালোবাসি, আমি পার্টির একজন সৈনিক, বাকি আমি জানি না কিছু। গান্ধী পরিবারের সঙ্গে কথা হয়েছে, তারা কেউ আসছেন আপনাদের এখানে? বলতে পারবো না, ওটা তো রাজ্যের তরফ থেকে দাবি করা হয়, ক্যান্ডিডেট দাবিতে হয় না, রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়। এসআইআর এর প্রভাব কতটা পড়তে চলেছে এবারে আপনার রেশায়ের জন্য আমি নিজে অত্যন্ত বিচলিত। আমি তো এই জন্যই বিচলিত যে রেশায়ের জন্য যারা ভোট দিতে পারবে না তাদের প্রতি অন্যায় করা হচ্ছে, সে নির্বাচন কমিশনও করছে, রাজ্যও করছে। নির্বাচন কমিশনার রাজ্যের এই মারামারিতে একদিকে নির্বাচন কমিশন সে বাদ দেবে, আর রাজ্য সহযোগিতা করার পরিবর্তে ঝঞ্ঝাট তৈরি করবে। ওকালতি করতে গিয়ে সুপ্রিম কোর্টে আরও 12 বাজিয়ে ঘেঁটে দিয়ে কেঁদে কেটে সে আজকে রাজনীতি করতে নেমে গেছে। সে বলেছিল মমতা ব্যানার্জি যতক্ষণ পর্যন্ত সকলের নাম উঠবে ততক্ষণ নাকি তিনি অপেক্ষা করবেন, সকলের শেষে নাকি তিনি তার নাম তুলবেন। নাম তিনি সব থেকে আগে তুলে ফেলেছে। লক্ষ লক্ষ লোক তারা মারে যায়, তোদের যা হবে বুঝে নে, আমি নামটা তুলেছি, খোকা বাবুর নাম উঠে গেছে, আমি ভোটে দাঁড়িয়ে গেছি। এখন তো সুপ্রিম কোর্ট যাচ্ছে না যে মানুষের ভোটের অধিকার বঞ্চিত হলে ভোট গ্রহণ উচিত না, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারো নেই, এটা সাংবিধানিক অধিকার। সেই সাংবিধানিক অধিকার রক্ষা হচ্ছে না বাংলায়, তার জন্য ভোট প্রদান বন্ধ থাক, ভোট প্রদান বিলম্ব হোক। যতদিন পর্যন্ত না মানুষের নাম সুনিশ্চিতভাবে নির্বাচন তালিকায় উঠবে ততদিন ভোট বন্ধ থাক। সেই দাবি করে মমতা ব্যানার্জির উচিত ছিল সুপ্রিম কোর্টে যাওয়া বা নির্বাচন কমিশনকে বলা। সে দৃঢ়তা, সে নৈতিকতা তার নাই। আর এখানে বিডিও, এআরও, এইআরও, ডিওদেরকে ব্যবহার করে যখন সহযোগিতা করা দরকার ছিল এখানকার ভোটারদের, বানান ভুলে সহযোগিতা করা, আকার একারে সহযোগিতা করা, তখন সেটা না করে তিনি এটাকে নিয়ে রাজনৈতিক ইস্যু করলেন। এবং বিজেপি, নির্বাচন কমিশন একদিকে, দিদি একদিকে, এই দ্বৈরথে পড়ে বাংলার মানুষের আজকে এই সংকট দেখা দিয়েছে, তাদের সাংবিধানিক সংকট। তারা দুশ্চিন্তায় আছে, তারা অকারণে তাদের কোনো দোষ না করে তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হতে চলেছে। মাত্র 25 কিলোমিটার দূরেই বাবরি মসজিদ তৈরি হচ্ছে। আপনার এলাকায় সংখ্যালঘুদের একটা বেশ ভালো সংখ্যক উপস্থিতি, এটা কোনো ফ্যাক্টর হবে আপনার ইলেকশন? দেখুন, এখানকার মানুষ পলিটিক্যাল ভোট দেয়। মসজিদ, বাবরি মসজিদ যখন হবে লক্ষ লক্ষ মানুষ সেখানে যাবে, তারা ধর্মপ্রাণ মানুষ। ধর্মপ্রাণ মানুষ তো মসজিদে যাবেই। মসজিদ দেখতে যাওয়া বা মসজিদে দান করা মানে ভোটার হয়ে যাওয়া নয়। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, এই তিনটে জেলাকে মেইন ফোকাস করছে দিল্লিও, এমনটাই শোনা যাচ্ছে। এই তিনটে জেলা থেকে মোটামুটি কতগুলো সিট দেখতে হবে। মুর্শিদাবাদ আছে, মালদা আছে, দিনাজপুর আছে, পুরুলিয়া আছে, 4টে জেলায় আমাদের ফোকাস আছে। কথা বলছিলাম অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। 1991 থেকে শুরু করে বর্তমান সময় গোটা পথটার ব্যাখ্যা দিলেন তিনি। একেবারে চেনা ফর্মে পাওয়া গেল অধীরদাকে, চেনা ফর্মে পাওয়া গেল বহরমপুরের রবিনহুডকে। সংবাদ প্রতিদিন .in এর জন্য ক্যামেরায় সুমন ও ত্রিদীপের সঙ্গে সোমনাথ, বহরমপুর। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।